হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। মেহেক রিসেপশনে টাকা জমা দিয়ে জানায় যে অপারেশনের পরে যা যা খরচাপাতি হবে সবটা যেন মেহেককে জানানো হয়। মেহেক সেই হিসাবে এসে টাকা পয়সা সব দিয়ে যাবে, কোনোভাবেই যেন গীতাকে ডিস্টার্ব করা না হয়। আপনি এতগুলো টাকা কেন দিচ্ছেন বলুন তো? ওই মহিলা গীতা এলএলবি যে বাড়ির পরিচালিকার পাশে দাঁড়ায়, আমার মতো অসহায় মেয়ের পাশে দাঁড়ায়, যে মেয়েদের অহংকার, যার চোখে আগুন আছে, যে অপরাধীদের ধ্বংস করে, এমনকি অপরাধ করে এমন মানুষদেরও শিক্ষা দেয়, সেই মানুষটা সমাজের জন্য বিরল। তাকে আমাদের সবারই সাহায্য করা উচিত। তাই হাত জোর করে অনুরোধ করছি, কোনোভাবে বলবেন না যে টাকাটা আমি দিয়েছি। ঠিক আছে? তখনই মেহেকের কাছে ফোন চলে আসে। অগ্নিজিৎ মুখার্জি জানায়, কি ব্যাপার, কোথায় তুমি, এখন এলে না? পাপা, আমি আজ থেকে একটা জীবন্ত কথা হয়ে যাব, আর কোনো কিছু তুমি আমার কাছ থেকে আশা করো না। আমি যখন কথা দিয়েছি তখন আমি যাব। এখন আমি হাসপাতালে রয়েছি, গীতাবতীর বাবার অপারেশন চলছে, তুমি সেটা নিশ্চয়ই জানো। এই বলে ফোন রেখে দেয়। ওদিকে গীতার বাবাকে নিয়ে আসা হয়। গীতা বলে, দেখো বাবা, তুমি সুস্থ থাকো, তোমাকে সুস্থ হতেই হবে, কোনোভাবেই তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা। তোমার জীবনে আমি সব থেকে আগে ছিলাম। আর তখনই গীতার মনে পড়ে যখন সে বড় হয়েছে, তারপরেও তার বাবা পায়ের সামনে জুতো এনে দিত। গীতা না করলে বলতো, কেন, ছোটবেলায় কত জুতো পরিয়ে দিয়েছি তোকে, এখন জুতো এনে দিলে কি হবে? তুই তো মাথাতেই বেড়েছিস, বাবা মেয়ের সম্পর্ক কি চেঞ্জ হয়? এরপরে গীতাকে বলতো যে তোকে একদিন গীতা এলএলবি নামে সবাই চিনবে, এক নামে, দেখবি তুই অনেক বড় লয়ার হবি। এরপরে গীতার বাবাকে ওরকম বেল পরিয়ে কুকুর ডাক দেওয়া হয়েছে। আর তারপরেই গীতার বাবা অসুস্থ, গীতার নিজে হাতে বাবাকে খাইয়ে দিয়েছিল খাবার, সেগুলো তার মনে পড়তে লাগে। আর পদ্ম গীতাকে সান্ত্বনা দেয়, কোনোভাবেই কান্না করতে নিষেধ করে। সেই সব ভাবতে ভাবতেই ডাক্তারবাবু ওটি থেকে বেরিয়ে আসে। বলে, অপারেশন সাকসেসফুলি হয়ে গেছে তো ঠিকই, তবে 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, ওনাকে খুব ভালো অবজারভেশনে রাখতে হবে। সেখানেই পদ্ম, গীতা, স্বস্তিক রয়েছে। তার বাবার এই খবরে অনেকটা স্বস্তি মেলে গীতার জীবনে। মুখার্জি বাড়িতে অগ্নিজিৎ জানায় যে মেহেক ফিরে আসছে, তার বিয়ে ধুমধাম করে কৃপানের সাথে সে নিজে দাঁড়িয়ে থেকে দেবে। তখনই বর্ণি বলে যে না, এটা গীতার একটা চালাকি, টাকা হাতিয়ে নিয়ে গেল শুধুমাত্র মেহেককে দিয়ে, সেন্টিমেন্টাল কথাবার্তা বলে, কিন্তু কখনোই মেহেক ফিরে আসবে না। আমারও সেটা মনে হয়, কারণ একটা মেয়ে বিয়ে করবে যে ছেলেকে, তার কাছ থেকে সততা চায়, রয়্যালিটি চায়, যেগুলো একটা সৎ চরিত্রবান ছেলের মধ্যে থাকে, তার কোনোটাই কৃপানের মধ্যে নেই। তাহলে মেহেক কি করে বিয়ে করবে ওকে? তুমি বেশি কথা বলছো। সত্যিই তো বলেছো, মেহেক তো কৃপানকে খুব ঘেন্না করে, আর গীতা মেহেককে এই বাড়িতে কখনো আসতে দেবে না। ওরা যতই বলুক না কেন, মেহেক কোনোদিনও গীতার কাছে আর আসবে না, এমনকি মুখার্জি পরিবারেও নয়। সেটা বুঝতে পারছি তো। আরে সেটাই তো, গীতা মেহেকের মাথাটা নষ্ট করে দিয়েছে। এই বাড়ির মেয়েরা সব কিছুই পারে, দেখছো না কেমন করছে? ওদের কোনো ক্লাস নেই, কোনো ক্যারেক্টার নেই, কোনো দিক থেকে এরা ভালো নয়, তাই বুঝি? সার্থিক, এখন তোমার ক্লাস সম্পর্কে পরিবারের সকলের সামনে বলবো আমি? তোমাদের কতটা সুন্দর চালচলন, আচার ব্যবহার, তোমরা কত ভালো কালচার বিলং করো, সেগুলো জানাবো সবাইকে? তাহলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। আর চুপ করো, তোমরা এত ঝগড়াঝাটি কেন করছো? আমি ভাবতেও পারছি না মুখার্জি পরিবারের বউয়েরা কোমর বেঁধে এরকম ঝগড়া করতে পারে। তুমি কি ভুলে গেছো বাড়ির কর্তা মুখার্জি অগ্নিজিৎ দাঁড়িয়ে আছে, সেখানে তুমি এরকম ঝগড়া করছো মানে? মা, ওদের কথা ছেড়ে দাও, ওরা ভুলে গেছে আমরা এখন বুড়ো হয়ে গেছি মনে করছি। ওদের যে যাই কিছু বলার থাকুক না কেন, আমার একটাই কথা, মেহেক যেন বাড়ি ফিরে আসে। কিন্তু কেন এরকম করছিস বড় খোকা? কারণ মেহেক একবার ফিরে এলে, কৃপানের সঙ্গে বিয়ে দিলে এই কেসটা ঢিসমিস হয়ে যাবে, আর আমিও মুক্তি পেয়ে যাব। কারণ এই পরিবারে এমন কিছু ঘটেছে যেগুলো ধামাচাপা দিতে গেলে হয় অগ্নিজিৎ মুখার্জির নিজেকে বলি চড়িয়ে দিতে হবে, তা না হলে মেহেকের। তাই আমি নিজেকে বেছে নিয়েছিলাম, কিন্তু মেহেক যখন নিজে থেকে এসেই সমস্ত কিছু ডিল করে গেল, তখন আর কি বলবো বলো তো? আমি বুঝতে পারছি বড় খোকা, এই সব কিছু তোর কোনো না কোনো একটা সমস্যা রয়েছে, তুই বলবি কি হয়েছে? কিছু কেন বলছিস না বলতো? মা, এগুলো জেনে তুমি কি করবে বলো? কৃপানের মতো একটা খারাপ ছেলেকে তুই নিজের জামাই বানাবি, ওই বাড়িতে পাঠাবি মেহেককে? মেহেক আগে আসুকি না। দেখছো তো দাদা, এখনো মেহেক ফিরে আসেনি, তুমি বিশ্বাস করো মেহেক কখনো আসবেও না। তখনই মেহেক চলে আসে, পাপা বলে ডাকে,
আর বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, এই মানুষটার জন্য আজ থেকে আমি জীবিত হয়ে বাঁচবো না। বুঝতে পারছো তুমি সেটা? তারপরেও কেন বাবা তুমি এরকম একটা শর্ত আমাকে দিলে? আমি তো ভাবতে পারছি না। তুই অনেক বড় হয়ে গেছিস মেহেক, কারণ যখন বাবা হাত ছেড়ে দেয় তখন মেয়েকে বড় হতেই হয় নিজেকে রক্ষা করার জন্য। আমি সেটা করতে পারবো না। কিরে মেহেক, তুই লড়াই ছেড়ে দিলি ওই কৃপানের মতো একটা জঘন্য ছেলেকে তুই বিয়ে করে সারা জীবন কাটাতে পারবি? হ্যাঁ, না কাটিয়ে তো কোনো উপায় নেই। দেখতে তো পারছো বাবার কোনো না কোনো এমন কিছু গোপন রয়েছে যার কারণে ওনার হাত পা বাঁধা, আর সেই রহস্যের কারণে এরকমটা ঘটছে। দেখো গিনি বৌদিকে, নিজের জমি আঁকড়ে ধরে বসে আছে। কতটা স্বার্থপর একটা বাবা। ওখানে অপারেশন হচ্ছে, একবারের জন্য দেখতে পর্যন্ত যায়নি। বাবা ট্রিটমেন্টের টাকা দেওয়া তো দূরের কথা, মেয়ে হিসাবে কোনো কর্তব্যটুকু করেননি। এই বাড়িতে পড়ে রয়েছে, নিজের অধিকার নিয়ে লড়াই করছে। ভাবতে পারছো তোমরা? সেরকম মেয়ে যদি আমি হতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাই না? বলে নিজের ঘরের দিকে চলে যেতে লাগে। গিনি বলে, দেখো তুমি এতক্ষণ খুব বড় বড় কথা বলছিলে ওখানে দাঁড়িয়ে, তাই না মেহেক? আমি কেন স্বার্থপর হব না? কারণ আমার বাবার সঙ্গে যা ঘটেছে সেটা তো আমি ঘটাইনি। আমিও তোমাকে বলছি, প্ল্যান ফুলি আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে শেষ করার জন্য। এটা করিয়েছে ধীমান সেন আর অগ্নিজিৎ মুখার্জির লোকজন। সেটা আমি বুঝতে বাকি নেই। তবে তুমি জানো, আমি 1.5 বছর বিয়ের হয়ে গেল, এখনো পর্যন্ত ফুলসজ্জার দিনেও আমি তোমার দাদার পায়ে ধরেছি। আমাকে একসেপ্ট করতে বলেছি, করেনি। সারাটা জীবন আমি ওর পায়ে ধরে যাচ্ছি, তারপরেও আমাকে গ্রহণ করেনি। এমন একটা সম্পর্ক অসুস্থ নিয়ে আমি বেরোচ্ছি, সেখানে আমি স্বার্থপর হব না তো কে হবে? একবারও ভেবে দেখেছো সেটা? আমার কতটা ত্যাগ রয়েছে আমি জানি। সেরকমই তো একটা সম্পর্কে আমি জড়িয়ে যাচ্ছি, যেখানে কৃপানির সঙ্গে আমার বিয়ে হবে, আর সেখানেই আমি সারাটা জীবন, তুমি তো কয়েকটা বছর, হয়তো আমাকে সারা জীবন সারা বছর মাস ওখানেই কাটাতে হবে ওরকমভাবে। আমি একটা জীবন্ত মানুষ থাকবো না আর, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু তারপরেও গিনি বৌদি, আমি তো স্বার্থপর হতে পারিনি। তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো? নিজের বাবা, তার সঙ্গেই এটা করলে তুমি? আমি মনুষ্যত্ব বিবেকের খাতিরে গীতা বৌদির পাশে দাঁড়িয়েছি, তাকে সাহায্য করেছি গোপনে। ও জানে না পর্যন্ত যে ওর বাবার ট্রিটমেন্টের টাকা আমি দিয়েছি। প্রার্থনা করি যেন গণেশ গাঙ্গুলি ঠিক থাকে, সুস্থ হয়ে যায়, গীতা বৌদিকে চোখের জল ফেলতে না হয়, কাঁদতে না হয়। অগ্নিজিৎ মুখার্জি চোখের জল ফেলে। এখন কি হয়েছে বড় খোকা? তুই তো এরকমটাই চেয়েছিলিস না মা? আমি কৃপানকে ফোন করি। কৃপান, দেখো মেহেক বাড়িতে ফিরে এসেছে, তোমার সঙ্গে মেহেকের বিয়ে হবে, তুমি বাড়িতে এটা জানিয়ে দিও। আর দেখো আমার মেয়েকে কোনোভাবেই কষ্ট দিও না, ওকে সুখে রেখো, ভালো রেখো, ওর প্রতি রয়্যাল থেকো, ওকে কখনো ঠকিও না, খারাপ কাজ জীবনে করো না। তাহলে একটা মেয়ে যে কতটা কষ্ট পায়, একটা বউ তার স্বামীর এই আঘাতগুলো সহ্য করতে পারে না। আর সারাটা জীবন আমার মেয়েকে অনেক আদরে মানুষ করেছি, সেটা নিশ্চয়ই তুমি জানো। তোমার মা বাবাকে জানিয়ে দিও, মেয়ের বাবা হিসাবে আমি ফোন করে বিয়েটার পাকা কথা বলে দিলাম। এই বলে ফোন রেখে দেয়। অগ্নিজিৎ চলে যায় নিজের ঘরে। এরই মধ্যে গিনি বলে, ফোন করতে হবে আমাকে। কাকে? কেন, গীতাকে? ও হয়তো খবরটা জানে না, সেটা ওকে জানাতে হবে না? এখনো তো আগুনটা ঠিক করে লাগাতেই পারেনি। তখনই ফোন করে গীতাকে জানায়, কিরে বাবার ট্রিটমেন্ট হচ্ছে, দেখ আজকে মেহেক ডিল করেছে অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে। যে বাড়ি ফিরে এসেছে মেহেক, কৃপানকে বিয়ে করবে, তাই তো 2 হাতে অগ্নিজিৎ মুখার্জি টাকা উড়াচ্ছে গণেশ গাঙ্গুলির ওপরে। নিশ্চয়ই সে সুস্থ হয়ে যাবে, অপারেশন ঠিকঠাক মতো হয়ে যাবে, কারণ তাকে তো ভালো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুনছি। কি বলছিস কি? হ্যাঁ, মেহেক বিয়ে করবে কৃপানকে। একটা অসুস্থ সম্পর্ক, একটা অসুস্থ জীবন, একটা সারা জীবন ভবিষ্যৎ নষ্ট নিয়েই ওকে চলতে হবে। এটাই তো আমি চাই। এরকমটা যখন ঘটবে নিজের মেয়ের সঙ্গে, তখন না বুঝবে নিজের বৌমাকে কতটা আঘাত করেছে, কতটা স্বার্থপরের মতো ব্যবহার করেছে। আর এখন কিনা কৃপানকে ফোন করে কাকুতি মিনতি করছে নিজের মেয়েকে ভালো রাখার জন্য। বুঝতে পারছিস বিষয়টা? এই বলে ফোন কেটে দেয়। গীতা ভাবে যে না মেহেক, আমি নিজের চোখে নিজে এতটা ছোট হতে পারবো না। তোমার বিয়ে কৃপানির সঙ্গে আমি হতে দেবো না। প্রয়োজন হলে তোমাকে বিয়ের মণ্ডপ থেকে কিডন্যাপ করে নিয়ে আসবো। তুমি আমাকে আর আমার লড়াইটাকে হারিয়ে যেতে দিতে পারো না। এরই মধ্যে ধীমান সেন চলে যায় কৃপানের বাড়িতে। সেখানে বারবার করে কিরণকান্তি ব্যানার্জিকে ধন্যবাদ জানায় এবং এই বিয়েটার শুভেচ্ছা জানাতে যায়। তখনই কাবিয়া তার বাবাকে জানায় যে দেখো, এই ধীমান সেন তোমাকে ব্যবহার করছে, কেন বুঝতে পারছো না? তোমাকে আর ভাইয়াকে ব্যবহার করে ও নিজের গুটিটা ঠিক করে নিচ্ছে। আর তুমি বুঝতে পারছো না? এই বিয়েটা কখনো হবে না, গীতা এলএলবি হতে দেবে না। তখনই ধীমান গীতা এলএলবিকে ফোন করে। আর গীতা বলে, ভালোই চাল দিয়েছেন, মোক্ষম চালটা অগ্নিজিৎ মুখার্জি দিয়েছে শেষ সময়। কিন্তু আমিও এটা বলে দিচ্ছি, অগ্নিজিৎ মুখার্জিকে মুখের উপর টাকা আমি ছুঁড়ে মারবো, যে টাকাগুলো আমার বাবার ট্রিটমেন্টে খরচ হয়েছে। আর এই বিয়েটা আমি হতে দেব না, কোনোভাবেই না।
তাই বুঝি তোমার সাথে এটাই চ্যালেঞ্জ থাকলো যে কৃপানের বিয়েতে এসে তোমাকে নাচ গান করতে হবে। তুমি ওই বাড়ির ছোট বউ হিসেবে সমস্ত দায়িত্ব পালন করবে, কিন্তু কোনোভাবেই তুমি এই বিয়েটা আটকাতে পারবে না। ঠিক আছে, চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা কালো কোট গায়ে ধীমানকে চ্যালেঞ্জ করলো মেহেকের সাথে কৃপানের বিয়ে হতে দেবে না। আজকে মেহেক যেভাবে গীতার বাবার জন্য ত্যাগ স্বীকার করেছে সেটা কোনোভাবেই গীতা মেনে নিতে পারবে না, কারণ সে কখনো কারো এরকম করুণা করে কারো জীবন অন্ধকারে ঠেলে দিয়ে গীতা তার বাবাকে বাঁচাবে, নিজে ভালো থাকবে, সেই চিন্তাভাবনা সে কখনো করেনি। আর মেহেকের মতো একটা মিষ্টি মেয়ে যে অঙ্কিতকে ভালোবাসে, নিজের ভালোবাসা, নিজের সম্মান, আত্মবোধ সবকিছু বিসর্জন দিয়ে কৃপানকে বিয়ে করবে শুধু গীতার বাবাকে সুস্থ করতে, এতে গীতা কতটা ছোট হলো, তাই কোনোভাবে এই কাজগুলো করবে না। গীতা এবার চ্যালেঞ্জ হাতে নিয়েছে, যেভাবেই হোক মেহেককে বিয়ের মণ্ডপ থেকে তুলে আনবে। জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।